হচ্ছে দুটো লেকচার করে ফেলছি, দুটো চ্যাপ্টার। আজকে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার শুরু করব। এটা বেসিক কনসেপ্ট, একটা আইডিয়া দিয়ে আমরা হচ্ছে বয়েলস, চার্লস এবং অ্যাভরেজের সূত্র নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের আছে, আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি মনে হয়, বয়েলস, চার্লস, অ্যাভরেজের সূত্র, তাই না? এই তিনটা জিনিস জানার জন্য আমরা অনেকগুলো কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে পি, ভি, এন, এই তিনটা। এই তিন জিনিস সম্পর্কে জানলে আমরা মোটামুটি সবকিছু সম্পর্কে ধারণা পাবো। তার আগে এখন আসেন পি কি, ভি কি আর এন কি আমরা জানি। পি মিন্স হচ্ছে কি প্রেসার, তাই না? পি মিন্স প্রেসার, ভি মিন্স ভলিউম, আর এন মিন্স নাম্বার। এখানে যেটা বলা আছে পি মানে প্রেসার। চাপ কি আসলে? চাপ কি আসলে? এই চাপ মানে আসলে কি বোঝায়? আয়তন আসলে কি এবং এন কি? তা আমরা এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিস সম্পর্কে জানবো। একটা হচ্ছে কি বয়েলসের সূত্র। কি সূত্র? বয়েলস সূত্র। এটা কি চার্লসের সূত্র। আর একটা সূত্র শিখব হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। হ্যাঁ, অ্যাভোগাড্রোর সূত্র। তার আগে আমরা একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে PV = nRT। PV = nRT আমরা পড়ে আসছি, পড়ে নেন কি আসলে PV = nRT কি। সবসময় কি করে বলেন তো? PV সবসময় কি কার কি মেইনটেইন করে চলে? এই সূত্রটা মেনে চলে। অর্থাৎ P মানে হচ্ছে চাপ, V মানে ভলিউম, N মানে সংখ্যা, R মানে হচ্ছে মোলার ধ্রুবক। R মানে হচ্ছে কি মোলার ধ্রুবক। মনে করতেছে এগুলো পড়া। R এর ভ্যালু কত ছিল? 0.000082 মনে আছে? অথবা 8.31 * 10⁻⁷। অনেকগুলো মোলার ধ্রুবকের ভ্যালু আছে, এভাবে ছিল। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র। তার আগে জানেন এই টি কি? এগুলো হচ্ছে সিরি বিষয়, এগুলো সম্পর্কে জানতে হবে। টি কি? টি মিন্স হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, আমরা যেটা করি সবসময় ফিজিক্সের অঙ্ক যখন করি, ধরেন দেয়া আছে টি = 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এটাকে আমরা কি করি বলেন তো? না, ধরেন এটা দিয়ে আছে টি = ধরেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা কি করি সবসময়? 273 প্লাস 25 ডিগ্রি যুক্ত করি। কেন? আমরা মনে আছে যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি হয়? এগুলো পড়লে আমরা কিছু মনে নাই, এগুলা এত বেসিক দুর্বল আমাদের। হ্যাঁ, আচ্ছা যাও আমরা তাহলে নতুন করে পড়ি, যেহেতু আমরা যে চ্যাপ্টারটা করতেছি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই তিনটা সূত্র প্লাস বাকি যে বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। এখন আসেন চাপ আসলে কি, চাপ কি এটা আমরা জানতে হবে। যে ডিফাইন প্রেসার। প্রেসার কি আমরা কাজের সংজ্ঞা করে আসছি, বলো প্রেসার আসলে কি? প্রেসার মানে বোঝো না? চাপ কি? হ্যাঁ, কাকে বলে? অর্থাৎ কোন একটা বস্তুর উপরে যখন কি করব বলেন তো? চাপ প্রয়োগ করব। P = চাপ প্রয়োগ করব। P = F/A পড়ে আসছি, মনে করতেছে? P = F/A মানে একক আয়তনের কোনো বস্তুর উপর যখন কি প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হয়, সেটাকে কি বলা হয়? প্রেসার বলা হয়। এটা চাপ দিক থেকে সমানভাবে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। এক কথা হচ্ছে যে তুমি একটা কোনো একটা বস্তুর উপরে যখন প্রেসার প্রয়োগ করবা, তখন বস্তুটা কি হবে? পরিবর্তন হবে। এত কনসেপ্ট দুর্বল হলে কিন্তু ঝামেলা হবে। যেমন দুইটা জিনিস, স্টেজ আর হচ্ছে স্ট্রেন। এটা মানে হচ্ছে কি চাপ, আর এটা মানে হচ্ছে বিকৃতি। আমি একটু ইংলিশে বাংলা বলে দিই, কারণ হচ্ছে তোমার যেহেতু নতুন, বিকৃতি, তাই না? অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন চাপ প্রয়োগ করা হয় তখন তার বস্তুটা কি হয়? বিকৃতি ঘটে। অথবা এটা আরেকটা জিনিস বলা হয় ডিফর্মেশন। কি বলা হয়? ডিফর্মেশন। আমরা এখান থেকে আরেকটা জিনিস সম্পর্কে ধারণা পাই, সেটা হচ্ছে হুকসের ল। হুকস ল কি ছিল আমাদের মনে আছে? হুকস ল কি আসলে? আচ্ছা, মনে আছে কিন্তু আমাদের হুকস ল ছিল এরকম, খাতা কলমে বের করতে হবে। হুকস ল ছিল কি
স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন, অর্থাৎ কোন একটা বস্তুর উপর যত পরিমাণ বল প্রয়োগ করা হবে সেই বস্তুটা তত পরিমাণ কি হবে, বিকৃতি করবে। অর্থাৎ স্ট্রেস সমানুপাতিক কি, স্ট্রেন। স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন, অর্থাৎ আমরা যখন কারেন্টটা বলছিলাম W কি বলছিলাম, Fs, তাই না? অর্থাৎ কোন একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করছো তখন কি বস্তুটা সরণ ঘটছে, সরণ কি, বল প্রয়োগ করলে তো সরণ ঘটবে। আর এখানে বলা আছে ডিফরমেশনের কথা বলেছি। ডিফরমেশন মিন্স হচ্ছে স্থানচ্যুতি হয়ে যাওয়া, অর্থাৎ ইনিশিয়াল অবস্থা যেখানে ছিল যখন আমি ফোর্স প্রয়োগ করলাম স্থানে পরিবর্তন ঘটবে, সেটাকে বলা হয় ডিফরমেশন। সেটাই হুকস ল বলছে যে কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবা বস্তুর সে পরিমাণ কি হবে, বিকৃতি হবে। এটাই হুকস ল। হুকস ল মিন্স স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? দেখো এই জিনিসটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটা ধারণা পাই। এই জিনিসটার সম্পর্কে ধারণা পেলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। এটা একটু ভালো করে বুঝছেন, হ্যাঁ? স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। এখন এই দুটো সম্পর্কে তো আমরা সংজ্ঞা বললাম, তাই না? পড়েছি কিনা? এখন লেখা যাবে সংজ্ঞা আসলে কি, কি লিখবো? স্ট্রেস ইকুয়াল টু কি লিখবো, F বাই A। আর স্ট্রেন ইকুয়াল টু লেখা যাবে এপসাইলন ইকুয়াল টু dl বাই l। স্ট্রেন ইকুয়াল টু লেখা যাবে কি, B ইকুয়াল টু F বাই A। আর স্ট্রেন ইকুয়াল টু এপসাইলন ইকুয়াল টু কি লেখা যাবে, dl বাই l। এটা কি বলবো, স্ট্রেন বলবো। এখন কথা হচ্ছে dl বাই l আসলে কি স্যার, তাই না? এখন দেখো এই যে lটা ছিল, এই lটাকে বলা হয় ইনিশিয়াল লেন্থ। কি বলা হয়, ইনিশিয়াল লেন্থ। যখন আমি এটার উপর ফোর্স প্রয়োগ করলাম তখন কি হবে, বিকৃতি ঘটবে। সেই বিকৃতিকে বলা হয় dl অথবা ডিফরমেশন। ক্লিয়ার? তাহলে এপসাইলন ইকুয়াল টু লেখা যায় dl বাই l। এটাকে বলা হয় স্ট্রেন। l মিন্স হচ্ছে ইনিশিয়াল অবস্থা কতটুকু লেন্থ ছিল, যখন আমি ফোর্স প্রয়োগ করছি কতটুকু লেন্থের পরিবর্তন হলো, সেটাকে আমরা বলছি dl। তাহলে dl বাই l, এপসাইলন ইকুয়াল টু লেখা যায় dl বাই l। তাহলে স্ট্রেস এবং স্ট্রেন সংখ্যা পাওয়া গেল, পাওয়া যাবে নাকি বোঝাই নেই? বুঝছো? অর্থাৎ কোন একটা একক আয়তনের এরিয়ার মধ্যে কোন একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করছো সেটাকে আমরা বলছি স্ট্রেস। আর স্ট্রেন কাকে বলছি, যে কোন একটা ইনিশিয়াল অবস্থায় কোন একটা বস্তুর লেন্থ ছিল l, যখন আমি ফোর্স প্রয়োগ করলাম এটা কি হইল, ডিফরমেশন হলো, সেটাকে আমরা বলবো স্ট্রেন। ক্লিয়ার? এখন আসো, এখন তোমাদের আরেকটা সম্পর্কে ধারণা দিই, সেটা হচ্ছে এলাস্টিসিটি। এলাস্টিসিটি কি আসলে, স্থিতিস্থাপকতা। এলাস্টিসিটি মিন্স যখন আমি কোনো একটা বস্তুকে টানবো, টেনে যদি লম্বা করি, যদি আমি ছেড়ে দিই সেটা পূর্ণ অবস্থায় ফিরে যাবে, সেটা হচ্ছে এলাস্টিসিটি। এখন যদি তোমাদেরকে বলা হয় যে লোহা এবং রাবার এটার মধ্যে কে বেশি স্থিতিস্থাপক, রাবার। কারণ কি বলতো, রাবারকে টানলে কিন্তু লম্বা হবে, বাট লোহাকে তুমি টেনে লম্বা করতে পারবো না। এখানে দুইটা হচ্ছে, আমরা যে স্ট্রেস এবং স্ট্রেন কার্ভটা দেখবো, এখানে দুই ধরনের ডিফরমেশন দেখবো। একটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন আর একটা হচ্ছে এলাস্টিক ডিফরমেশন। তাহলে প্লাস্টিক ডিফরমেশন আর এলাস্টিক ডিফরমেশনের মধ্যে পার্থক্য আছে কিনা, কি পার্থক্য বলো তো? প্লাস্টিক ডিফরমেশন চাপ প্রয়োগের পরে ওটা পূর্বের অবস্থায় ফিরে যায়, রাইট। এলাস্টিক পূর্বের অবস্থায় ফিরে যায়। এই জিনিসটা আমরা করে দেখবো। ওটা আচ্ছা, এটা আগে আরেকটা জিনিস, এলাস্টিসিটি তো বুঝছো তাই না? আরেকটা সম্পর্কে দেখো, সেটা হচ্ছে ব্রেকিং লোড। কি লোড? ব্রেকিং লোড বলতে কি বোঝো বলো তো? ব্রেকিং লোড কি আসলে? কোনো বস্তু ভাঙার জন্য যে পরিমাণ শক্তি রাইট, কোনো একটা বস্তু ভাঙার জন্য কি পরিমাণ বলের দরকার, সেটা হচ্ছে ব্রেকিং লোড। আর একটা সম্পর্ক হচ্ছে টেনাসিটি। টেনাসিটি কি? টেনাসিটি মিন্স কোন একটা বস্তু সর্বোচ্চ কত বলে ছিঁড়ে যাবে, সেটাকে বলা হয় টেনাসিটি। এই টার্মগুলো বুঝতেছো, এগুলো পরীক্ষায় আসবে, ওরা আমাদের কই থেকে আসে। প্রথমে বলা ব্রেকিং লোড হচ্ছে কি, যে কোনো একটা বস্তুর উপর বস্তুকে ভাঙতে কত পরিমাণ বল প্রয়োগ করতে, সেটা হচ্ছে ব্রেকিং লোড। টেনাসিটি মিন্স হচ্ছে কোন একটা বস্তু সর্বোচ্চ কত বলে ভেঙে যাবে, সেটা হচ্ছে টেনাসিটি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলাস্টিক লিমিট। কি? এলাস্টিক লিমিট। ধরো এলাস্টিক
লিমিট মিন্স হচ্ছে কোনো একটা বস্তু ধরো আমার ওজন হচ্ছে 76 কেজি, ধরো আমাকে যদি 150 কেজি ওজনের একটা বস্তু দেওয়া হয় আমি চাপতে পারবো? চাপতে পারবো? 150 কেজি ওজন আমাকে যদি দেওয়া হয় তাহলে আমি তো ভেঙে পড়ে যাবো, তাই না? তুলতে আমি পারবো না। তেমনি প্রত্যেকটা বস্তুর এক একটা লিমিট আছে। কোনো একটা বস্তু ধরো 40 নিউটন বল পর্যন্ত কি করতে পারে? সহ্য করতে পারে, এটা তার লিমিট। যদি তুমি 40 নিউটন সহ্য করতে পারো, তুমি যদি 50 নিউটন বল দাও সে বস্তুটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট। অর্থাৎ কোনো একটা বস্তু সর্বোচ্চ কতটুকু বল নিতে পারবে সেটাই তার লিমিট। যদি এর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। ক্লিয়ার? সেটা হচ্ছে এলাস্টিক লিমিট। এখন আসো সবকিছু বলার উদ্দেশ্য হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন একটা কার্ভ দেখবো। এই কার্ভটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে থাকবে। এখন স্ট্রেস এবং স্ট্রেন কার্ভটা আসলে কি সেটা একটু জানি, হ্যাঁ? সবাই একটু খেয়াল করি তাহলে হবে। এখন আসো অর্থাৎ কি করলাম বলতো, এখানে হচ্ছে তুমি কি বল দিলা আর এটা কি হলো? ডিফর্মেশন হলো। এটাকে বলা হয় স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। পরীক্ষায় থাকবে স্ট্রেন কার্ভ হচ্ছে স্ট্রেন কার্ভ। একটু আগে আমি তোমাদের বললাম, কি বলেছিলাম বলতো, তোমাদের খেয়াল আছে কিনা? সেটা হচ্ছে হুক্সের ল। আমি যখন বললাম হুক্সের লতে আমি কি বলেছিলাম যে তুমি যে পরিমাণ চাপ দিবা সে পরিমাণ কি হবে? সমানুপাতিক হবে, সে পরিমাণ বিকৃতি হবে। সো প্রথমে যেটা হবে দেখো, ও থেকে এ পর্যন্ত সেটাকে বলা হয় স্ট্রেট লাইন অথবা প্রপোর্শনাল লাইন। কি বলা হয়? অথবা প্রপোর্শনাল লাইন। অর্থাৎ তুমি যে পরিমাণ শুরুতে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো সে পরিমাণ কি হয়েছে? বিকৃতি হয়েছে। সেটা কোন পর্যন্ত? ও এ বরাবর। ঠিক আছে? এখন দেখো ও থেকে বি পর্যন্ত তুমি হচ্ছে এটাকে বলা হয় এলাস্টিক লিমিট। এটাকে বলা হয় এলাস্টিক লিমিট। ধরো এটা তো বল প্রয়োগ করছো, এখন এই বস্তুটা কত ওজন নিতে পারবে? ধরো আরো 10 নিউটন বল নিতে পারবে, সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট। ঠিক আছে? তুমি এখন এটা নিতে পারলো, তুমি আবার কি দিলা? আর একটা হচ্ছে আরো বল দিলা, সেটাকে বলা হয় ইল পয়েন্ট। সেটাকে কি বলা হয়? ইল পয়েন্ট। আর এই যে এলাস্টিক লিমিট এখানে শো করবে হচ্ছে এলাস্টিক বিহেভিয়ার। কি দিবে? এলাস্টিক বিহেভিয়ার শো করতেছে। এখন যখন ইল পয়েন্ট মিন্স কি আসলে? ইল পয়েন্ট মিন্স এই যে দেখো এ থেকে বি পর্যন্ত প্যাটার্নটা কি শো করতেছে? এলাস্টিক বিহেভিয়ার শো করতেছে। তুমি যখন এই এলাস্টিক বিহেভিয়ার মানে এটা লিমিট পর্যন্ত এটা শো করতেছে। এখন যখন তুমি কি করবা? যখন তুমি আরো বল প্রয়োগ করবা তখন কি সি পর্যন্ত গেল, মিন্স হচ্ছে এটা তখন কি করবে বলো তো? প্লাস্টিক বিহেভিয়ার শো করবে। প্লাস্টিক বিহেভিয়ার তখন আর পূর্বের অবস্থানে আসবে না। হ্যাঁ, তখন কি করবে? যখন তুমি আবার বল দিলা তখন কি হয়ে যাবে? এটা ডি অবস্থানে যাবে। সেটাকে বলা হয় হচ্ছে ব্রেকিং পয়েন্ট। সেটাকে বলা হয় ব্রেকিং। কি বলছে বুঝছো? প্রথমে বলছে হুকস ল বলছিল যে পরিমাণে আমি চাপ দেব সেই পরিমাণে আমার বিকৃতি ঘটবে। ওকে ফাইন। আর একটা জিনিস মনে রাখতে হবে, যতগুলো টেক্সটাইল ফাইবার আছে সবগুলো টেক্সটাইল ফাইবার হুকসের ল মেইনটেইন করে চলে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পার হয়ে গেলে এই ফাইবারগুলো আর কি করে না? হুকসের ল মেইনটেইন করে চলে না। তার রিজনটা এখান থেকে বোঝা যাবে। আমি যখন ও থেকে এ পর্যন্ত গেলাম সেটা একটা প্রফেশনাল লাইন। কেন লাইন? কারণ আমি যে পরিমাণ বল দিলাম সে পরিমাণ আমার বিকৃতি হয়েছে। ওকে ফাইন। সেটাকে আমরা কি বললাম? প্রফেশনাল লাইন। ওকে, এখন এ থেকে বি পর্যন্ত আরো আমি বল প্রয়োগ করছি, মানে কি এটা আমার লিমিট, এ পর্যন্ত আমি নিতে পারবো বল। সেটা কি বলবো? এলাস্টিক লিমিট বা এলাস্টিক বিহেভিয়ার শো করে। এখন এ বল আমি ধরো 40 নিউটন নিতে পারি, আমি তোমাকে 45 নিউটন দিলাম, আমি আরেকটু যাবো, কিন্তু আরেকটু হ্যালো করবো, মানে আমাকে যতটুকু লোড দিয়েছে তার বেশি দিলে আমি আরেকটু হ্যালো করবো, তাই না? সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইল পয়েন্ট। ইল পয়েন্ট মিন্স একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এটা এলাস্টিক বিহেভিয়ার শো করে। এটা নির্দিষ্ট সময় পরে যখন এটা কি করে প্লাস্টিক বিহেভিয়ার শো করে সেটাকে আমরা বলবো ইল পয়েন্ট। মানে যেখান থেকে ভাঙা শুরু হয়েছে, যখন থেকে আমার বাঁকা হওয়া শুরু হয়েছে, বুঝছো? দেন আমি যখন আরো আমি বল করলাম তখন কি হয়ে গেল? তখন এই বস্তুটা একবারে কি হয়ে যাবে? ভেঙে যাবে।
নির্দিষ্ট লিমিটের বাইরে চলে গেছে, তোমরা দিতেই পারবে না, তখন কি হয়ে যাবে সেটাকে বলবো আমরা ব্রেকিং পয়েন্ট। এটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ, ঠিক আছে। এখান থেকে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই যে এলাস্টিক বিহেভিয়ার এবং প্লাস্টিক বিহেভিয়ার, এটার মধ্যে তার পার্থক্য আছে। পার্থক্যটা তাহলে কি, এই যে এলাস্টিক বিহেভিয়ারটা সেটা কি করে পূর্ব অবস্থানে ব্যাক করতে পারবে, প্লাস্টিক বিহেভিয়ারটা পূর্ব অবস্থায় ব্যাক করতে পারবে না, ঠিক আছে। আর একটা যদি মনে করবা যে এলাস্টিক বিহেভিয়ার কিন্তু কি এটা পূর্ব অবস্থায় 100% ব্যাক করতে পারবে, তাই না, কিন্তু 100% রিকভারি, এটা 100% রিকভারি, বাট প্লাস্টিকটা 100% রিকভার না। एग्जांपल কি হবে এলাস্টিকের, এলাস্টিক আছে, আর এটা কিন্তু কি एग्जांपल হতে পারে আয়রন, লোহা, লোহা কি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে না। তাহলে এখান থেকে স্ট্রেস এবং স্ট্রেন যে কার্ভটা আছে এটা পরীক্ষা থাকবে, সাথে এলাস্টিক বিহেভিয়ার এবং প্লাস্টিক বিহেভিয়ারের মধ্যে পার্থক্য কি সেটাও থাকবে। এর মধ্যে কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো যদি না বোঝা যায়। তাহলে আমি এখান থেকে যে জিনিসগুলো পড়ালাম একটু ওভারভিউ দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। এখান থেকে অনেকগুলো জিনিস পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে স্টেজ কি, স্ট্রিং কি, এটা পড়াচ্ছি, তারপর এটা পড়াইলাম, তারপর হচ্ছে ব্রেকিং লোড, ব্রেকিং লোড, ব্রেকিং লোড, তারপর হচ্ছে কি টেনাসিটি, তারপর হচ্ছে কি বলতো আর কি পড়ালাম, elasticity, formation, elasticity, plastic. elasticity এই সংজ্ঞাগুলো পড়িয়েছি। তার সঙ্গে যেটা করলাম যে স্ট্রেন এবং স্ট্রেইন এর যে কার্ভ হয় সেই কার্ভটা আমাদের তো ঠিক আছে পারা যাবে। এখন জাস্ট এই পয়েন্টগুলো বলে দিতে হবে। ও থেকে এ পর্যন্ত যে পয়েন্টটা সেটাকে বলা হয় প্রমোশনাল লাইন, এ থেকে বি পর্যন্ত সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট, বি থেকে সি পর্যন্ত যেটাকে বলা হয় ইন পয়েন্ট, ডি থেকে ই পর্যন্ত যে পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। এখানে হালকা ব্যাখ্যা করে দেবা। ও থেকে এ পর্যন্ত যেটাকে বলা হয় স্ট্রেট লাইন, উই নো দ্যাট হুকস ল শোস স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, অর্থাৎ আমি যে পরিমাণ চাপ দেবো সেই পরিমাণ বিকৃতি করবে, সেই পয়েন্টটাকে বোঝানো হচ্ছে ও থেকে এ। যখন আমি এর থেকে কিছু ফোর্স বাড়ায় দিলাম, এ থেকে বি পর্যন্ত বস্তুটা গেল, সেটাকে আমরা বলছি এলাস্টিক লিমিট। তখন পর্যন্ত কি শু করবে, এলাস্টিক বিহেভিয়ারটা শু করবে। আমি যখন এরপরে আরো বল প্রয়োগ করছি তখন কি বি থেকে সি অবস্থানে যাবে, সেটাকে আমরা বলছি ইন পয়েন্ট। ইন পয়েন্ট মিন্স একটা নির্দিষ্ট পিরিয়ড পরে যখন এটা কি করবে, এলাস্টিক বিহেভিয়ার শো করে না করে কি করবে, প্লাস্টিক বিহেভিয়ার শো করবে, তখন তাকে বলা হয় ইন পয়েন্ট। দেন সি থেকে ডি পর্যন্ত যখন যাবো সেটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট, মানে সেই বস্তুটা ছিঁড়ে যাবে। এই ধরনের হলে সেটাকে বলা হয় স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা টেক্সটাইল ফাইবার হুকসের ল মেইনটেইন করে চলে, বাট একটা নির্দিষ্ট বা সার্টেন পিরিয়ড পর্যন্ত, একটা নির্দিষ্ট বা সার্টেন পিরিয়ড পরে সেটা কি করে, সেটা শো করে না। কারণ কি, না হলে কিন্তু প্লাস্টিক বিহেভিয়ারটা শো করতো না, এই বস্তুটা এই পর্যন্ত লিমিট থাকতো। সুতরাং হুকসের ল এখন কি অনেকটা ব্রেক হচ্ছে, বুঝছো, বাট এটা একটা ইউনিভার্সাল ল, সো এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? স্যার হুকসের ল কি ইন পর্যন্ত মেইনটেইন করে স্যার, যেটা কোনো ফাইবার এই পর্যন্ত মেইনটেইন করতেছে ইলাস্টিক লিমিট। পরে নির্দিষ্ট সার্টেন আমি যখন আবার অতিরিক্ত দিচ্ছি তখন ধীরে ধীরে ভেঙে পড়তেছে, তখন আর শো করতেছে না। ক্লিয়ার? এই জিনিসগুলো পড়লাম আজকে। আরেকটা জিনিস বললাম যে এর পরীক্ষায় আসবে, রাইট ডাউন দ্য ডিফারেন্স, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন the difference between elastic behavior or and plastic behavior, clear? যাতে একদিনই ক্লাস যা পড়াবো সেগুলো একটু ভালো করে করতে হবে। এগুলো তোলা হলে আমি আর দুটো জিনিস নিয়ে আলোচনা করবো, তাই আমি ক্লাসে শেষ করে দেবো। ক্লিয়ার? এখান থেকে ধরো এক্সেস কোশ্চেন থাকবে। এই যেগুলো স্ট্রেস স্ট্রেন কি, ব্রেকিং লোড কি, টেনাসিটি কি, ইলাস্টিসিটি কি, স্ট্রেস স্ট্রেন কার্ভ, এটা কিন্তু আঁকায় দিতে হবে, এটা কি করতে হবে, বর্ণনা করতে হবে যেভাবে বললাম। আর এটার মধ্যে পার্থক্য আছে কিনা এলাস্টিক বিহেভিয়ার এবং প্লাস্টিক বিহেভিয়ার, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? কোন কনফিউশন আছে নতুন যারা বোঝা যাচ্ছে তো? আর দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করে শেষ করে দেব, ঠিক আছে?
বিরক্ত লাগছে না? আচ্ছা, আমরা এই দুটো নিয়ে আলোচনা করা শেষ করে দিব আজকে ক্লাসটা, সেটা হচ্ছে ক্রিপ নিয়ে। কি নিয়ে? ক্রিপ। এটা নিয়ে আলোচনা করবো। ক্রিপ, ক্রিপ আসলে কি? ক্রিপ জিনিসটা কি আসলে? কি জানে আছে ক্রিপ কি? নাকি ফার্স্ট শুনলাম? আচ্ছা, আমি বলি। ক্রিপটা হচ্ছে, যখন আমি একটু আগে বললাম এলাস্টিসিটি সম্পর্কে, যখন একটা বস্তু আমি টানবো, টানলে কিন্তু লম্বা হয়। এখন এটা যখন পিছন থেকে ব্যাক করবে, ধরো একটা বস্তু টানলো, একটা ফোর্সে তুমি টানতেছো, তুমি যখন আমাকে ছেড়ে দেবা, ছেড়ে আসার সময় এটা আমার স্লোলি আসবে। কি আসবে? স্লোলি আসবে। যদি এই ধরনের স্লোলি আসে তখন তাকে আমরা কি বলবো? ক্রিপ বলবো। আমি তোমাদের পড়াইছিলাম, তাকে কি বলবো? ক্রিপ বলবো। অর্থাৎ কোন একটা বস্তুকে টানো, সেটা কি এলাস্টিসিটি হইতে হবে, এলাস্টিক হলো। যখন তুমি টানলা একটা ফোর্সে, যখন এটা আবার পিছন থেকে ব্যাক করবে, তাই না? ছেড়ে দিলে, যখন ছেড়ে দিয়ে আসার সময় এটা কি হবে? অনেকটা স্লোলি আসবে। যদি স্লোলি ডিফর্মেশনটা হয়, তখন তাকে আমরা কি বলবো? ক্রিপ বলবো। এবং টেক্সটাইল ফাইবারগুলো এই ক্রিপ প্রদর্শন করে। ক্লিয়ার? বুঝে গেছে? অর্থাৎ কোন একটা বস্তুকে যদি তুমি এলাস্টিকে টানো, একটা নির্দিষ্ট ফোর্সে তুমি টানবা, যখন তুমি ছেড়ে দেবা, যখন সেটা পূর্ব অবস্থা আসবে, সেটা আমাদের কি আগের থেকে কম স্পিডে আসবে, অর্থাৎ স্লোলি আসবে। যদি স্লোলি আসে তখন তাকে আমরা বলবো ক্রিপ। ক্লিয়ার? এই ক্রিপ হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি ক্রিপ, আর একটা হচ্ছে ক্রিপ। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি ক্রিপ, আর একটা হচ্ছে সেকেন্ডারি ক্রিপ। সেকেন্ডারি, প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের মধ্যে পার্থক্য কি? একটু আগে আমরা পড়ে আসলাম না, এলাস্টিক আর হচ্ছে রাবার, ওই এক্সাম্পলগুলোই এখানেও দেখো। প্রাইমারি ক্রিপ যেগুলো, সেগুলো কি? অর্থাৎ প্রাইমারি ক্রিপ মানে হচ্ছে এগুলো পূর্বে অবস্থা কি হবে? পুরোপুরি ব্যাক করবে। স্যার এখানে ক্রিপের যে স্পিরিটটা, এটার উপর কোনো প্যারামিটার আছে? না, প্যারামিটার নেই, নির্দিষ্ট কোনো প্যারামিটার নেই। বাট এটা হচ্ছে কি, যা আমরা এর থেকে চোখেই বুঝতে পারি। ধরেন একটা টানলেন বুঝতে, যখন ছেড়ে দিলেন, ওটা কি একবারে চলে আসে? আসছে, ওটা একবার আসে, কিন্তু আবার স্লোলি আসে। সবগুলো তো সেম ওয়েতে আপনার হয় না, কিছু কিছু আছে একটু সময় লাগে, কিছু কিছু আছে একটু কিন্তু সময় লাগে। মানে এখানে যেটা বোঝানো হয়েছে ক্রিপে থেকে, যে আমি যখন একটা বস্তু টানবো, যে স্পিডে টানলাম বা বড় করলাম, যখন ছেড়ে দেবো, আসার সময়টা সবসময় স্লোলি, সেই জিনিসটা হচ্ছে ক্রিপ। ঠিক আছে? তো প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের মধ্যে পার্থক্য কি? বলো, প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের মধ্যে পার্থক্য কি হবে? অর্থাৎ প্রাইমারি ক্রিপটা মনে রাখতে হবে যে প্রাইমারি যে ক্রিপটা থাকবে সেটা হচ্ছে ফুললি রিকভার হবে, বাট সেকেন্ডারি ক্রিপটা এটা কি হবে না, ফুললি রিকভার হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক পার্থক্য। আর এক্সাম্পল কি হতে পারে? রাবার আর আয়রন। ক্লিয়ার? পারা যাবে এই দুটো জিনিস। তাহলে এই যে এই দুটো জিনিস ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। কি সম্পর্কে জানবো? ওয়ার্ক অফ রাপচার। নাম শুনেছি ওয়ার্ক অফ রাপচার কি? প্রথম শুনেছি। আচ্ছা, সমস্যা নেই। অর্থাৎ আমরা হচ্ছে ফিজিক্সে যখন হচ্ছে কাজ করে শক্তি পড়ে আসছিলাম, আমরা যখন দেখছিলাম, আমরা যখন কাজ করি, সেই কাজগুলোকে যখন কি করি, কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করি, রাইট? কারণ আমরা বলছিলাম কি, ডাব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এফএস, এটা তো জানছিলাম। এখন যেটা করা হয়, ওয়ার্ক অফ রাপচারে যেটা করা হয়, ডাব্লিউ ইকুয়াল লেখা হচ্ছে এফ ইনটু ডিএল, এফ ইনটু ডিএল। এর কথা হচ্ছে আমি যখন কাজকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করছি, টোটাল যখন কাজের সমষ্টি আমরা পাওয়ার দরকার, তখন আমরা কি করি, এটাকে সামেশন করি, ইন্টিগ্রেশন করি। আমরা ইন্টিগ্রেশন করে আসছি না, ইন্টিগ্রেশন করার উদ্দেশ্য কি? অর্থাৎ যে কাজগুলো আছে, যে কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা ভাগ করেছি, সেগুলোকে সমষ্টি পাওয়ার জন্য আমরা কি করি, ইন্টিগ্রেশন করি। মনে আছে আমরা ম্যাথ করেছিলাম, ইন্টিগ্রেশন করেছি। সো ওয়ার্ক অফ রাপচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যখন কোনো একটা বস্তুর উপর যখন আমি ফোর্স প্রয়োগ করছি, বস্তুটা সরল করতেছে, কিন্তু আমি এখন যে কাজগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করলাম,
ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করার পরে টোটাল আমি কাজের সমষ্টি পাইতে চাই, তখন যেটা করা হচ্ছে, এটা যে ইনিশিয়াল অবস্থা কি ছিল, কাজের পরিমাণ 0 ছিল, আর আমি কি করলাম, কোনো একটা বস্তুকে আমি ব্রেক করেছি, তাই না? ব্রেক মিন্স কি, ফোর্স প্রয়োগ করার পরে কি বস্তুটা সরল করেছে, সেটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় একটা লিমিট থাকে। আমরা ইন্টিগ্রেশন যখন করছি এরকম ছিল, এরকম dx টেন্ডস টু লিমিট, এরকম করে আসছিলাম ম্যাথে। আমরা ম্যাথ করতে গেলে আমরা আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। সো সেরকমই এই কিন্তু এখানে যেটা করা আছে, dl মিন্স এখানে কিন্তু sc, dl মিন্স কি এখানে s মানে হচ্ছে সরল। অর্থাৎ আমি যখন কাজের পুরো টোটাল কাজটা পেতে চাই তখন আমি এভাবে লিখতে পারি w f dl, এটা হচ্ছে সামেশন ওভার, এটা হচ্ছে 0 টু ব্রেক। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় কাজের পরিমাণ ছিল 0, যখন ফোর্স প্রয়োগ করেছি তখন কি কাজের কি হয়েছে, সরল হয়েছে, তখন আমি লিখতে পারি f dl। এখন প্রশ্ন আসতে পারে স্যার কেন সামেশন লিখলেন, এখানে সামেশন লেখার উদ্দেশ্য কি? এখানে সামেশন লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি যেহেতু বললাম যে ওয়ার্ক অফ রাপচারের ক্ষেত্রে যেটা করা হয়, কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। তো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হলো, এই কাজকে আমি টোটাল সমষ্টি যখন করব তখন এটা আমি কি করলাম, সামেশন দিচ্ছি। এই সামেশন চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমাদের টোটাল যে কাজটাকে ভাঙলাম, ভাঙে পুরো টোটাল সমষ্টি পাওয়ার জন্য আমরা সামেশন করেছি। ইনিশিয়াল অবস্থা যখন 0 থাকবে, কাজের ফোর্স প্রয়োগ করার পর যে ব্রেকটা হবে বা ডিফর্মেশনটা হবে, কতটুকু লিমিট f dl, এটাকে বলা হয় ওয়ার্ক অফ রাপচার। ক্লিয়ার? বুঝে গেছেন? সংজ্ঞাটা কি বলে দিন। এটাই লিখবা যে কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় বস্তুটা কি হয়, সরল করবে। এভাবে লিখে দিবা, লাস্টে শুধু এইভাবে লিখে দেওয়ার পরে সূত্রটা লিখে দিবা, সামেশন ওভার 0 টু ব্রেক f dl। ঠিক আছে, এখানে s দিয়ে দিবা না, dl দিবা, dl দিলে বুঝে যাবে যে কাজটাকে তুমি কি করবা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেছো, টোটাল সমষ্টি করার জন্য সামেশন ওভার ইউজ করেছো। ক্লিয়ার? পারা যাবে এগুলো? তো এই জিনিসগুলো একটু নোট ডাউন করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা থাকবে, যাতে মিড পরীক্ষা আছে তারা একটু ভালো করে, আর যারা ফাইনালের জন্য এগুলো থাকবে, কিছু প্রশ্ন থাকবে তো অবশ্যই ফাইনালে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, নেক্সট থেকে আমরা চেষ্টা করবো ল্যাপটপ বানানোর জন্য, স্লাইড দেখানোর জন্য। ঠিক আছে, এই ঝামেলা এড়াইতে হবে। ক্লিয়ার?